আর্টিকেল লিখি এবং এইসব বিষয় নিয়ে আপনারা যারা দেখে থাকবেন তারা দেখবেন যে বাইরে স্টাইল আমার কথাগুলো সব বলা হয়ে গেছে, কিন্তু তারপরেও এখন এত কথা বলার সময় এই মুহূর্তে নেই। যে পরিবেশ দেখছি আমি সেটাতে পারমিট করে না। তো মূলত আজকে আমাকে এখানে দাওয়াত দেওয়া হয়েছে। আমি দেখছি জাতীয় ঐক্য সংহতি পরিষদ, যাহাই ঐক্য তাহাই সংহতি, দুটোই কিন্তু একই। এবং এ ধরনের কথা আমাদের এদেশে চাউর হয়েছে বেশ আগ থেকে। এজন্যই যে জাতীয় ঐক্য সংহতি পরিষদ আজকের যে উদ্যোগ নিয়েছে এটা আসলে একটা ব্রেক থ্রু, এবং আমি আশা করি যে তাদের এটি সার্থক হোক, এবং আমি তাদেরকে স্বাগত জানাই। তার কারণ আমরা যেহেতু সবাই এখানে যারা আছি বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলের লোক আমরা এখানে দেখছি, আমরা সবাই জানি যে বাংলাদেশ আজকে সাধারণ মানুষ জেগেছে। তারা চাই একটা সুন্দর বাংলাদেশ গড়তে, যেটা আজকে 54 বছরে হয়নি। আমি চিৎকার করে গল্প করে কথা না বলে আমি ছোট ছোট করে গল্প করি কি আপনাদের সাথে। আমি কিন্তু 24 এবং স্বাধীনতা যুদ্ধ দুইটাই দেখেছি, ফার্স্টের ট্রেনিংও তখন নিয়েছিলাম। এবারও কিন্তু আমি ছাত্রদের সাথে ছিলাম, যেহেতু ছাত্র শিক্ষক, ছাত্ররা সবাই দৌড়াচ্ছে, পিছু না দৌড়িয়ে হয় না, আহত হলে হাসপাতালে নিতে হয়েছে, খাবার দাবার রেডি করে দিতে হয়েছে, এই কাজগুলো করেছি। তাদের সাথে করেছি যারা আমার পুরনো ছাত্র ছিল। আমার টাকা পয়সা কম দিয়েছি কিছু, কিন্তু না পারলে আমাদের যারা পুরনো ছাত্র, যারা ব্যবসায়ী, তারা সবে এগিয়ে এসে টাকা সংগ্রহ করেছে তারা, এবং তারা কিন্তু সাপ্লাই দিয়েছে, খাবার সাপ্লাই দিয়েছে। তারপর পানি, হাজার হাজার বোতল পানি সাপ্লাই তারা দিয়েছে। এটা দেখেই মূলত আমি যদি আমার জীবনে কখনো রাজনীতি করিনি, কোনো আনুগত্য দেখাই না। কেন দেখায় না সেটাও বলে দিই। এর কারণ হলো আমাদের রাজনীতিবিদদের লিখিত ভাবে যে গঠনতন্ত্র থাকে, এদেশের কোন রাজনীতিবিদের আমি দেখিনি রাজনীতি পার্টির তাদের গঠনতন্ত্রের সাথে মিল রেখে কাজ করে। এই জন্য স্বাধীনতা যুদ্ধের আগ পর্যন্ত যেতাম, কিন্তু পরবর্তীতে যখন দেখলাম কারোর কথার সাথে মিল নাই, তখন এটা বাদ দিয়ে দিয়েছি। এখন শুরু করেছি ইস্যু ভিত্তিক রাজনীতি। এই যে ইস্যু গেছে 24, এটা আপনারা গণ অভ্যুত্থান বলেন বটে, আমি কিন্তু বরাবরই এটাকে বলে আসি হলো বিপ্লব। কিন্তু বিপ্লবটা কোনো কোনো কারণে, যেগুলো আমি উল্লেখ করেছি বিভিন্ন জায়গায়, এখন আর বসে সময় নষ্ট করবো না, এগুলাকে আধা খেসড়া বিপ্লব বলা হয়। আমাদের বিপ্লব আসলে এখনো সমাপ্ত হয়নি, বিপ্লব সামনে বাকি। বিশ্বের অনেক বিপ্লব দেখবেন কয়েক বছর ধরে চলেছে। আমাদের বিপ্লব শুরু হয়েছে, শেষ হতে একটু দেরি হতে পারে, অসুবিধা করবে, কিন্তু বিপ্লব করতেই হবে। কেন করতে হবে বলি, যেহেতু বলেন যে ৭০ আগের কথাও আমি জানি, পরে স্বাধীনতাও আমি দেখছি। এই যে দ্বিতীয়বার আমরা বলছি, আমরা মূলত ২৪ও দেখেছি, ৭১ও দেখেছি। ৭১-এর আগের একটা গল্প করি, ছোট্ট করে আমি গল্প করবো বলে বলেছি, আপনারা একটু ধৈর্য ধরে শুনুন। আমি তখন ছোট, আমাদের গ্রাম থেকে 2টা গ্রাম পরে একটা ছেলে, তার নাম করম পাগলা, বয়স মনে হয় 20-22 সালে, করম পাগলা বলে আমরা ডাকতাম সবাই, একটু রসিকতা অনেকে করতো। তো করম পাগলা যৌবনের প্রারম্ভেই খারাপ পাড়ায় যাওয়ার অভ্যাস হয়ে গেল। সে একটা মেয়েকে ভালোবাসলো, তারপরে সে মেয়েটা তাকে সর্বস্ব ছিনিয়ে নিল, দিনে দিনে টাকা পয়সা যা আছে সব নিয়ে শেষ। এই মেয়েটাকে ভালোবাসে, কিন্তু সে মেয়েটা তার ঘরে আসলো, তখন সে আস্তে আস্তে দুশ্চিন্তাগ্রস্ত হয়ে মাথাটা খারাপ হয়ে। তো কি করতো সে, আমার দেখা চলতে বলছি, সে রাস্তা দিয়ে হেঁটে যাবো, অন্যদিকে টাকা দিলাম, কেমন হেঁটে যাবে, আর গুনগুন করে একটা গান গান। সে গানটা ছিল এরকম, আমার যতটুকু মনে পড়ে এখন, গানটা হলো এরকম যে, আমি যা ছিলাম তা পেলাম কই, তুমি কেন মজালে সই বাজারে। আমি যা ছিলাম তা পেলাম কই,
কিন্তু তুমি কেন আমাকে বাজারে নিয়ে এসে মজালে? এই কথা বলতো দোকানদারকে, টাকা পয়সা কেউ কোনো খাবার টাবার দিলে খেত, না দিলে খেত। আজকে 54 বছর ধরে আমরা যে স্বাধীনতার স্বপ্ন নিয়ে লক্ষ লক্ষ লোক জীবন দিয়ে এই স্বাধীনতা অর্জন করেছিলাম, এর ভিতরে সরাসরি বলাটাই ভালো, ভারত সে সুযোগটা নিয়ে আমাদেরকে বুঝিয়েছে, বাজারে নিয়ে এসে, কিন্তু আমরা যা চেয়েছি তা কিন্তু পাইনি। যে কোনো কারণে হয়তো আমরা পাইনি। এই জন্যই বলছি, এই গানটা বারবার মনে হয় যে তুমি কেন মজালে এসে বাজারে এনে, এতটা বছর পরে, 54টা বছর পরে, এবার যেহেতু আবার 24-এ মানুষ জেগেছে, মানুষ প্রাণ দিয়েছে, এবারেই উপযুক্ত সময় এসেছে। এই উপযুক্ত সময়কে যদি আমরা ইউজ না করতে পারি, সুন্দরভাবে ব্যবহার না করতে পারি, তাহলে কিন্তু আমরা আবার 100 বছর বা 50 বছরের জন্য পিছিয়ে যাব। এখনই জাগার সময়, উপযুক্ত সময়। এই মুহূর্তে আমার মনে পড়ছে, এই যে কি বলে এটাকে, অক্ষয় কুমার বড়ালের একটা কথা, কাব্য নয়, প্রতিমূর্তি নয়, ধরনী চাইছে শুধু হৃদয় হৃদয়। এটা আমি কবি নই, সেজন্য হয়তো অত সুন্দর করে বলতে পারছি না, কিন্তু হৃদয়েও তো আমি বলতে পারি না যে কবি না, আমি সাধারণ মানুষ। আমি হৃদয় না বলে মন বলি, মানসিকতা বলি। এই বাংলাদেশে যারা বসবাস করে তারা যদি প্রকৃতপক্ষে মানসিকতা সম্পন্ন সুন্দর মনের অধিকারী হয়, যে রাজনৈতিক দল আছে যারাই আসছে না কেন, এ দেশ গড়া কঠিন কিছু না। আপনারা দেখছেন না, কয়েক দিনের ভিতরে, কয়েক মাসের ভিতরে হাজার হাজার কোটি টাকা ডিউজের সব সুদ সহ বকেয়া সবগুলো শোধ হয়ে গেছে, তারপরেও এখনো রিজার্ভ কমছে না। আছে কেন? আছে সাধারণ সমীকরণ না, টাকাগুলো পাচার হয়ে যায়নি, টাকাগুলো আমার পকেটে ঢোকেনি। তাই বিশ্ব রাজনীতিতে দেখুন আমি স্থানান্তরে নিতে পেরেছি কিনা, পেরেছি। অর্থাৎ আমি বলতে চাচ্ছি, আপনাদের আশাবাণী এটুকু শোনাতে পারছি যে আমরা যদি সুন্দর মন নিয়ে, সুন্দর ব্যবস্থার মাধ্যমে, অর্থাৎ আমরা সংস্কার করছি, সংস্কারগুলো গঠনমূলক ব্যবস্থার মাধ্যমে আমরা যদি সামনে এগিয়ে যেতে পারি, তাহলে বাঙালি, এই যে আমাদের যে বাংলাদেশি, এদের পক্ষে সম্ভব এদের গঠন করা। কিন্তু আমাদের দরকার সুন্দর একটা মন, যে মন নিয়ে আজকে যখন ছাত্রার্থ শুরু হয়, তখন আমি কিশোর পেরিয়ে, কৈশোর পেরিয়ে যৌবনে পদার্পণ করার অবস্থা, এই অবস্থায় ট্রেনিং নিয়েছে। সেই মানুষটার এখন এক পা কবরে। আমার জীবনে দেখতে পাচ্ছেন, এক পা কবরে। এখন একটু মারা গেলে কেউ বলবে না যে লোক সকালে মারা গেছে, বলবে আল্লাহ আমিন আমিন সুম্মা আমিন, এটা বলবে। কিন্তু আমরা কি পেয়েছি? আমার হাজার হাজার না, লক্ষ লক্ষ ছাত্র আছে দেশে। আজকে 45 বছর ধরে শিক্ষকতা করছি, বিভিন্ন দেশে, বিভিন্ন প্রতিষ্ঠানে, বড় বড় প্রতিষ্ঠান, ইউনিভার্সিটি। দেখেন তাদেরকে, আমি তো মরেই গেলাম, তাদেরকে আমরা কোথায় রেখে যাচ্ছি, এটা একবার ভাবুন। জাতীয় সরকারের কথা বলছেন, যখন বিএনপি জামাতের সাথে করে আন্দোলন করে, অন্যান্য দলের সাথে আন্দোলন করে, বিএনপি কিন্তু কথাটা বলেছিল যে আমরা ক্ষমতায় গেলে জাতীয় সরকার করবো, তাই না? তাহলে এই যে আমরা জাতীয় ঐক্য সংহতি পরিষদ যা প্রস্তাব আকারে নিয়ে আসছে, এটা তো অমূলক নয়, এটা কোনো ক্রমে অমূলক নয়। আমরা তো অতীতে যারা ব্যক্ত করেছে কথা, এদেশে এখন যদি বড় দল থাকে সেটা বিএনপি। তারা যেটা আশা করেছিল, বলেছিল, তারা এখন আমি জানি না কথা রক্ষা করবে কিনা, কিন্তু সেটারও তো এটাকে বলতে পারি পুনরাবৃত্তি হচ্ছে। তাদেরও তো এখান থেকে ফিরে যাওয়ার আমার মনে হয় না কথা দেখবার তারা করবে। আমরা যদি সুন্দরভাবে, সুগঠিত ভাবে, সুন্দর প্রস্তাব নিয়ে এগিয়ে যেতে পারি, তাহলে অবশ্যই এটা সম্ভব, এটা মনে করি। এবং এই যে জাতীয় সরকার কেন দরকার, আমার যতটুকু মনে হয়, দেশের বর্তমান যে অবস্থা, পার্শ্ববর্তী দেশের সাথে আমাদের যে সম্পর্ক বর্তমান
সবাই আপনার সচেতন মানুষ, আপনারা জানেন। আমি বেশি ব্যাখ্যা দিয়ে বললাম যে 3 ঘন্টা সময় লাগে, সেই সময়টা আমি নিব না, অতি সংক্ষেপে ক্লাস করে যাচ্ছে। শুধু দেখুন যে অবস্থায় তাদের সাথে রাজনৈতিক সম্পর্ক, তাদের যে বক্তব্য, তাদের যে অপপ্রচার, রাজনৈতিক দলগুলোর অভ্যন্তরীণ যে কোন্দল, নিজেদের মধ্যে যেটা কোন্দল, এগুলো দেখুন। সামাজিক মূল্যবোধের যে অবক্ষয়, এগুলাকে বিবেচনা করুন। সামাজিক মূল্যবোধের অবক্ষয় কিন্তু ব্যাপক আকার ধারণ করেছে। অধিকাংশ মানুষের কথার সাথে কাজের কোনো মিল নেই। এই অবস্থায় যদি স্বাভাবিকভাবে আপনি রাজনৈতিক দল যেভাবে কাজ করছে সেভাবে নির্বাচন করেন, এদেশ আবার সেই পূর্বের অবস্থায় ফিরে যাবে, এটা আমি নিশ্চিত, খুবই নিশ্চিত। তো সুতরাং আমাদেরকে এই বিষয়গুলো নিয়ে ভাবতে হবে। এবং আমার মনে হয় আমরা যদি রাজনৈতিক দলকে এই যে সংস্কার করছি, এই সংস্কারগুলোকে একটু ঘিরে সাজানো দরকার। এই সংস্কার আমরা চাই না। এই সংস্কার নিয়ে আমি অনেক লেখা লিখেছি, আপনারা দেখেন বিভিন্ন পত্রিকায় দেখেন, অনেকবার অনেক লেখা লিখেছি। সেখানে সংস্কার, তবে রাজনৈতিক দলগুলোর সংস্কার আগে দরকার। এটার একটা রূপরেখা আজ কয়েকদিন আগে দিয়েছি, গত পরশুদিন একটা টক শোতেও আমি মনে হয় দিয়েছি রাজনৈতিক রূপরেখা, আপনারা দেখবেন। আমি বলতে চাচ্ছি অতি সংক্ষেপে যে বর্তমান দেশে রাষ্ট্রপতি শাসিত সরকার হয় ভালো। আমি নাম উল্লেখ না করলেও তুমি অনেক কথা যাও বলি, কোনো কথা না বলে সবাই বুঝছেন যে রাষ্ট্রপতি হলে কি হবে। আমরা নামটা উল্লেখ নাই বা করলাম। রাষ্ট্রপতি শাসিত সরকার যদি হয়, তারা এদেশের রাজনৈতিক দল, বিশিষ্ট ব্যক্তি যারা আছে তাদের সাথে নিয়ে বসে, কিন্তু রাষ্ট্রপতি শাসিত সরকার হতে হবে নির্বাচনের মাধ্যমে। আমরা জানি কে পাশ করে, তাহলে আমরা ভোটের কথাটা রাখলাম। আবার পাশাপাশি রাষ্ট্রপতি নির্বাচিত হলো, এদেশ এখন রাষ্ট্রপতি সরকারই দরকার। এবং এইটা প্রথম কে করেছিলেন? শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। আমরা তো তাদের প্রতি অনুসরণ করি, অসুবিধা কোথায়? আমরা তো নিজেরা কিছু করছি না। কিন্তু তাদেরকে জাতীয় সরকারে আসতে হবে। জাতীয় সরকারটা কিভাবে আসতে পারে দেখুন। জাতীয় সরকারে আসতে পারে, একটু সময় নিই, 1 মিনিট নেই, এই 2-1 মিনিট গেলে ওরা কিছু বলবে না। আমার কথা বললেন, ওরা অনেকে চেনে আমার। তো যদি রাষ্ট্রপতি নির্বাচনটা হয়ে যায় ডাইরেক্ট ভোটে, তখন বিভিন্ন পক্ষ আছে তাদের সাথে বসে, ওই যে ওনারা একটা ধারণা দিয়েছে, তাই না? জরিপের মাধ্যমে ধারণা দিয়েছে, হুবহু ওইটাই তো ফলো করতে হবে তা তো না। আমরা তো বসে আলোচনা করতে পারি, সবাই আলোচনা করে, সবাই যেহেতু একমত। আগে বললাম আমাদের গ্রামে গঞ্জে বলে হলো, ঘরে বাইরে এক মন তবেই করো কেষ্ট ভজন। কেষ্ট মানে কৃষ্ণের আর এক নাম হলো কেষ্ট। সবাই যদি আমরা একমত হতে পারি, তাহলে কৃষ্ণ ভজনটা সহজ হয়ে যাবে, এটা আমার বিশ্বাস। কিভাবে করবে? তখন সংসদ, এটা কি বলবো, পার্লামেন্ট করে নেবেন প্রেসিডেন্ট শাসিত সরকার। কিন্তু একটা বিষয় হয়েছে, আপনারা জানেন, বর্তমানে 300-600 আসনের কথা বলা হচ্ছে। 300 আসনই যথেষ্ট। তো সেইগুলো যদি আমরা মিলেমিশে করতে পারি, তাহলে মন মতো করা যাবে। তখন এই যে টেবিলের তলা দিয়ে যে 5 কোটি 10 কোটি 5 কোটি টাকা দিতে পারবে, সেই নমিনেশন পাবে, এমনটি আর হওয়ার সম্ভাবনা থাকবে না। আর টাকার খেলাটা বন্ধ হয়ে গেল। আর একটা জিনিস দরকার আছে, এই যে উচ্চ পর্যায়ের উচ্চ কক্ষের কথা বলছি, আমরা এইটাকে না করে, প্রেসিডেন্টকে সর্বময় ক্ষমতার অধিকারী না করে, আমরা বলতে পারি যে এটা একটা দেশ আছেই, আর থাকলেই যেখানে করতে হবে এমন কোনো কথা নাই, না থাকলে করতে হবে এমন কোনো কথা নাই। এটা বাংলাদেশ। বাংলাদেশের নিজস্ব সংস্কৃতি আছে, নিজস্ব সামাজিক বুনন আছে, নিজস্ব মূল্যবোধ আছে। বাঙালি নিজের মতো বেশ তৈরি করবে, অন্য দেশ থেকে কপি করবে আর এখানে পেস্ট করতে হবে এমন কোথায় লেখা আছে? কোথাও কোন হাদিসে লেখা আছে? কোন বাইবেলে লেখা আছে? আমাদের নিজেদের মধ্যে আমরা নিজেরা করতে পারি। যদি 10 জন 100 জন 50 জন বসে যারা এই বিষয়ে বোঝেন তাদের সাথে করে নিজেদের আমরা করতে পারি, আমরা কি এরকম একটা স্টার্ট আপ তৈরি করে ফেলতে পারি না? সবকিছু সম্ভব। এদেশে মানুষ আছে,
এদেশে মানুষ আছে, লালন গিয়েছিলেন, এই মানুষে আছে এমন যারে বলে মানুষ রতন। এদেশে প্রচুর লোক আছে, আপনাদের মধ্যেই আছে, আমরা সেটা খুঁজে দেখছি না, কাজ করছি না। কাজের লোক কম, শুধু বড় বড় কথা বলা লোক বেশি। কাজ করুন, এদেশ কাজ চালানো কঠিন কিছু না। এবং উচ্চ কক্ষটা না করে এটা প্রেসিডেন্টের সাথেই একটা, এটাকে কি বলা যায়, সুপ্রিম কাউন্সিল হতে পারে, জাতীয় কাউন্সিল হতে পারে, ন্যাশনাল কাউন্সিল, 15 বা 21 সদস্যের, তাদের সাথে নিয়ে বসে প্রেসিডেন্ট বিভিন্ন সিদ্ধান্ত নেবেন সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে। তারা আবার নির্বাচিত হবেন কিভাবে, অনেক বুদ্ধি আছে। ওই যে যেমন ধরুন ইউরোপ আমেরিকার কথা ভাবুন, কেন আমাদের এখানে যারা এই যে পেশাদার অথচ রাজনীতি করেন না, এরকম একটা বডি আমরা তৈরি করতে পারি না? 5 লক্ষ 3 লক্ষ লোক এরকম একটা নির্বাচক মন্ডলী তৈরি করলাম, তারা এই 15 বা 21 সদস্যের একটা কমিটি তৈরি করে দিল ভোটের মাধ্যমে, তাদের সাথে নিয়ে প্রেসিডেন্ট রাষ্ট্র চালালেন। আর প্রেসিডেন্টের শাসনের সাথে এই যে আমাদের কি বলবো এখানে সংসদ থাকলো, সংসদের সাথে ক্ষমতার ভারসাম্য আমরা রক্ষা করতে পারি বিভিন্ন ভাবে লিখে। এখন যেহেতু আমাদের সংবিধান সংশোধনের প্রশ্ন এসেছে, সেখানে আমরা এই ধরনের কথাগুলো লিখে রাখতে পারি। তো আমি সরি, আপনাদের কাছে ধন্যবাদ জানাচ্ছি, কিন্তু কৃতজ্ঞতা জানাচ্ছি।